ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 11 কেমিস্ট্রির রাসায়নিক সংযোগ সূত্রগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ল অফ কনজারভেশন অফ মাস, অর্থাৎ ভরের নিত্যতা সূত্র, যেটা দিয়েছিলেন ফরাসি বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই। ধরো 2H2 প্লাস O2 মিলে তৈরি করছে জলের অণু, তাই তো, 2H2O। তাহলে এই তীর চিহ্নের বাঁ দিকে যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলি? যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তাদেরকে বলি বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্টস। আর তীর চিহ্নের ডান দিকে যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলি প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। তো কনজারভেশন অফ মাস বলছে যে বাঁ দিকের মাস এবং ডান দিকের মাস ইকুয়াল হবে। যেমন দেখো, দুটো হাইড্রোজেন অণু রয়েছে, তো 2 × 2 অর্থাৎ 4 গ্রাম। অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32, তাহলে দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি 36 গ্রাম। ডান দিকে দেখো, জলের অণু হচ্ছে 18 গ্রাম হয়, তাহলে 2 × 18, তো 18 দুগুণে 36 গ্রাম। এটাই মাস অফ রিয়াক্ট্যান্ট মানে বিক্রিয়ক ইকুয়াল টু মাস অফ প্রোডাক্ট। নেক্সট একটা এক্সাম্পল দেখো, যে একটা পাত্রে চিনি নিয়েছি, সোডিয়াম ক্লোরাইড, চিনি বলছি, লবণ, নুন। তাতে সিলভার নাইট্রেটের দ্রবণ যদি মেশানো হয় তাহলে কি পাওয়া যাবে? সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়বে, তাই তো। তো এখানেও যদি আমরা এই রিয়াক্ট্যান্টের মাস ক্যালকুলেট করি এবং প্রোডাক্টের মাস ক্যালকুলেট করি, দুটো কিন্তু ইকুয়াল আসবে। এবার এই লয়ের কিছু সীমাবদ্ধতা আছে, মানে এর মডিফাইড ফর্মও আছে, সেটা আমরা দেখছি। তাহলে এখানে মাস কেন কনস্ট্যান্ট থাকছে? কারণ এখানে অ্যাটমস রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, মানে অ্যাটম চেঞ্জ হচ্ছে না, যা অ্যাটম ছিল তার সংখ্যা একই আছে, তার শুধুমাত্র রিঅ্যারেঞ্জ হচ্ছে, সেটা নষ্টও হচ্ছে না, নতুন করে ক্রিয়েটও হচ্ছে না, তাই টোটাল মাস কিন্তু কনস্ট্যান্ট থাকে। এবার আমরা দেখব যে মডিফাইড ফর্ম, আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ অনুযায়ী মাস এবং এনার্জি অর্থাৎ ভর এবং শক্তি পরস্পর কি রূপান্তরযোগ্য, একটাতে চেঞ্জ হতে পারে। এবং যদি মাস কোনো একটা বস্তু আছে, ধরো তার মাস হচ্ছে m, সে যদি এনার্জিতে রূপান্তরিত হয় তাহলে এই ইকুয়েশন, আইনস্টাইনের বিখ্যাত ইকুয়েশন E=mc² অনুযায়ী চেঞ্জ হবে, যেখানে E হচ্ছে যে এনার্জিটা পাবো সেটা, m হচ্ছে ওই বস্তুটার মাস, c হচ্ছে স্পিড, লাইটের স্পিড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বসালে এনার্জিটা আসবে জুল এককে, এসআই পদ্ধতিতে। তাহলে এখানে মাস কিন্তু এনার্জি এবং ভাইস ভার্সা এতে ট্রান্সফার হতে পারে। তাহলে মাস ক্যান বি কনভার্টেড ইন্টু এনার্জি অ্যান্ড এনার্জি ক্যান অলসো বি কনভার্টেড ইন্টু মাস। এবার কিছু রিয়াকশানে কি হয়, যখন রিয়াকশান সংঘটিত হচ্ছে তখন তাপের উদ্ভবও হতে পারে বা তাপের শোষণ হতে পারে। যদি তাপের উদ্ভব হয় মানে হিট বাইরে বেরোয়, রিলিজ হয়, তখন সেই ধরনের রিয়াকশানকে আমরা বলি এক্সোথার্মিক রিয়াকশান বা তাপমোচী বিক্রিয়া। হিট কী হবে? পরিবেশে চলে আসবে, মানে বিক্রিয়া পাত্র থেকে পরিবেশে আসবে। এক্সাম্পল কি? ধরো মিথেনকে যদি বায়ুতে পোড়ানো হয়, অর্থাৎ মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে বায়ুতে যদি পোড়ানো হয়, আমরা পাবো মিথেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পাবো এবং জল, তার সাথে হিট উৎপন্ন হবে। তাহলে তুমি যদি শুধু মাসগুলো ক্যালকুলেট করো, একটু পার্থক্য কিন্তু আসবে। যদি তুমি মিথেন এবং অক্সিজেনের মাস এবং এদিকে কার্বন ডাইঅক্সাইড এবং জলের মাস ক্যালকুলেট করো, সামান্য পার্থক্য আসবে। তাহলে তোমাকে মাস প্লাস এনার্জি, মানে যে হিটটা একটা এনার্জির একটা ফর্ম, সেটাকেও কনসিডার করে নিতে হবে। একইভাবে রেসপিরেশন বা শ্বসন আমাদের শরীরে প্রতিনিয়ত ঘটে চলেছে। তো আমাদের শরীরে গ্লুকোজকে অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা জারণ করি তাহলে সেখানেও কার্বন ডাইঅক্সাইড, জল পাওয়া যাবে এবং এনার্জি, সেই জন্য আমাদের শরীর গরম থাকে শ্বসন প্রক্রিয়াতে। তো এখানেও টোটাল মাস আর এনার্জি কী হবে? রিয়াকশানের বাঁ দিক ডান দিককে সমান রাখতে হবে, ঠিক আছে। তাহলে মাস অফ রিয়াক্ট্যান্ট প্লাস এনার্জি সমান হবে মাস অফ প্রোডাক্ট প্লাস এনার্জি,
দুই দিকটাকে কিন্তু এনার্জি এবং মাসকে সমান হতে হবে। এই এক্সোথার্মিক রিয়াকশানের জন্য যেটা মেনে চলবে সেটা মাস অফ রিয়াক্ট্যান্ট, বিক্রিয়াজাতর মাস সমান হবে মাস অফ প্রোডাক্ট, মানে বিক্রিয়কের মাস সমান হবে বিক্রিয়াজাত পদার্থের মাস প্লাস ওই যে এনার্জিটা রয়েছে সেটার সাথে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে এন্ডোথার্মিক। এন্ডো শব্দের অর্থ ভিতরের দিকে আসা, অর্থাৎ হিট এনার্জি যদি পরিবেশ থেকে ভিতরের দিকে মানে রিয়াকশানের দিকে হয় তখন সেটাকে এন্ডোথার্মিক রিয়াকশান বলে, অর্থাৎ বেসিক্যালি এনার্জি শোষণ করবে। ফটোসিনথেসিসে কী হয়, লাইট এনার্জি শোষণ করে। তো সেই ফটোসিনথেসিসে একটা কেমিক্যাল রিয়াকশান ঘটে। কী হয়, সানলাইটের উপস্থিতিতে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে জলের উপস্থিতিতে সানলাইট দিয়ে তৈরি করে গাছ গ্লুকোজ C6H12O6 এবং অক্সিজেন। ঠিক, তাহলে এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশান, অর্থাৎ এই যে এনার্জি সেটা লাগছে। তাহলে এখানে মাস অফ রিয়াক্ট্যান্ট প্লাস এনার্জি সমান হবে মাস অফ প্রোডাক্টের সাথে। বোঝা গেল? অর্থাৎ বিক্রিয়ক পদার্থ প্লাস এনার্জি মাস সমান বিক্রিয়াজাত পদার্থের মাস প্লাস এনার্জি। এটা হচ্ছে একটা এন্ডোথার্মিক রিয়াকশান এবং এই পার্থক্যগুলো খুবই কম হয়। এই পার্থক্যগুলো ধরা পড়ে কিন্তু নিউক্লিয় বিক্রিয়াতে। আরেকটা এক্সাম্পল দেখা যাক, থার্মাল ডিকম্পোজিশন অফ ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙতে গেলে আমাকে কি করতে হবে, হিট দিতে হবে। হিট একটা ফর্ম অফ এনার্জি। তাহলে ভেঙে গিয়ে কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। ঠিক, তাহলে এর মাস এবং এর মাস প্লাস এনার্জি দুটো কী হবে, সমান হবে। এটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র, যেটা ল্যাভোয়েশিয়ে দিয়েছিলেন। অর্থাৎ ভর এবং শক্তির মোট পরিমাণ পরিবর্তনের আগে এবং পরে সমান হবে। নেক্সট আসছি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, অর্থাৎ স্থির অনুপাত সূত্র, যেটা দিয়েছিলেন বিজ্ঞানী কিন্তু প্রাউস্ট, ফরাসি বিজ্ঞানী। এটা আমি বলছি, ধরো তোমাকে টাস্ক দেয়া হলো জল কালেক্ট করতে। তুমি পুকুর থেকে কালেক্ট করছো, পন্ড, সমুদ্র থেকে, রিভার বা যে কোনো কুয়া টোয়া যেখান থেকেই হোক, তোমাকে এই সব জায়গা থেকে জল কালেক্ট করতে বলা হয়েছে H2O। তাহলে জলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই জল একটা কি যৌগ বা কম্পাউন্ড। তাহলে তুমি এই জলকে বা এই যৌগটিকে যেখান থেকেই কালেক্ট করো না কেন, এতে যে মৌলগুলো থাকবে কি কি আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন, এরা থাকবে ফিক্সড, মানে হাইড্রোজেন আর অক্সিজেনই পাওয়া যাবে এবং তাদের যে মাসের রেশিও সেটা হবে ফিক্সড। যেমন হাইড্রোজেন 2 গ্রাম, অক্সিজেন 16, তাহলে এর মাসের রেশিও কত হচ্ছে 1:8। তাহলে 1:8 হচ্ছে তার মাসের রেশিও। তুমি যেখান থেকে এই জলকে কালেক্ট করো না কেন 1:8 মাস রেশিওই তুমি পাবে। বা জলকে যদি তুমি তৈরি করতে চাও, মানে ওই স্ফুলিঙ্গের মাধ্যমে, মানে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাসের মিক্সচারে স্পার্ক যদি করো, সেখান থেকেও জল তৈরি হয় H2O, সেখানেও এই রেশিও 1:8 থাকবে। এটা হলো জলের এক্সাম্পল। তাহলে দেখো, কোনো একটা নির্দিষ্ট যৌগকে যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন বা যেভাবেই প্রস্তুত করা হোক না কেন, যৌগটা সর্বদা একই উপাদান দ্বারা গঠিত হবে এবং উপাদানের ভরগুলির অনুপাত সর্বদা ফিক্সড বা কনস্ট্যান্ট থাকবে, তাই কনস্ট্যান্ট প্রপোর্শন বলা হয়েছে। এবার তুমি কার্বন ডাইঅক্সাইডটা দেখো এক্সাম্পল। কার্বন ডাইঅক্সাইড কয়লা এসব পোড়ালে আমরা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। নিঃশ্বাস থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, বা ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলেও ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তো এর ক্ষেত্রেও CO2, তো কার্বন হচ্ছে 12 গ্রাম, অক্সিজেনের রেশিও যদি বলি 16 দুগুণে 32, তাহলে কাটো 4 3 12, 4 8 32, 3:8। তুমি কার্বন ডাইঅক্সাইডকে যেভাবেই প্রস্তুত করো না কেন বা যেখান থেকেই কালেক্ট করো না কেন, তার যে মাসের রেশিও সেটা অলওয়েজ কিন্তু কী হবে 3:8। ক্লিয়ার? এরপর এর যে রিভার্স স্টেটমেন্ট সেটা কি সবসময় সঠিক? রিভার্স স্টেটমেন্ট কি বলছে, 2 বা ততোধিক নির্দিষ্ট মৌল যদি যুক্ত হয় ফিক্সড রেশিওতে, মাসের রেশিওতে, তাহলে একটা নির্দিষ্ট যৌগ পাওয়া যাবে। এটা কিন্তু সঠিক নয়। কারণ কি দেখো, যদি আমি দুটো এক্সাম্পল দিই, C2 সবসময় সঠিক নয়, এটা C2H5OH, এটা কি ইথানল। আরেকটা এক্সাম্পল দিই, ডাইমিথাইল ইথার CH3
ও CH3 ডাইমিথাইল ইথার। দুটোতেই দেখো উপাদান মৌল সেম আছে। কি কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। কতগুলো করে আছে গুণ। এখানে কার্বন আছে 2টো, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন 1টা। দুটো ক্ষেত্রেই কিন্তু সেম। তাহলে এই হচ্ছে আমার যৌগটার সাধারণ সংকেত, আণবিক সংকেত। এবং কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনও সেম, কিন্তু তারা আলাদা আলাদা যৌগ গঠন করছে। একটা ইথাইল অ্যালকোহল, একটা ডাইমিথাইল ইথার। তাহলে এর বিপরীত স্টেটমেন্ট কখনোই কিন্তু সবসময় সঠিক নয়। বলছে ইফ ডিফারেন্ট এলিমেন্ট কম্বাইন টুগেদার ইন এ এক্স্যাক্ট সেম ওয়েট রেশিও বা সেম মাস রেশিও, দে মাস্ট ফর্ম দ্য সেম কেমিক্যাল কম্পাউন্ড। ইট ইজ ট্রু? নো, তারা একটা কম্পাউন্ড তৈরি করবে না, ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি করতে পারে। আরেকটা এক্সাম্পল দেখতে পাই আমরা, ধরো অ্যাসিটিলিন C2H2, অ্যাসিটিলিন বা ইথাইন, তার পলিমারাইজেশন যদি আমরা করি তাহলে কি উৎপন্ন হয়? বেনজিন C6H6। এখানেও দেখো মাসের রেশিও সেম 1:1, এখানেও 1:1, এবং কার্বন আর হাইড্রোজেনই ইউজ হয়েছে, কিন্তু এই দুটো কম্পাউন্ড সম্পূর্ণ আলাদা। এটাও আলাদা, এটাও আলাদা। বেনজিন হচ্ছে কিন্তু একটা লিকুইড, আর অ্যাসিটিলিন কিন্তু একটা গ্যাস। এছাড়াও ইউরিয়া আছে, অ্যামোনিয়াম সায়ানেট আছে, এই এক্সাম্পলও তুমি নিতে পারো। যেমন ইউরিয়া CONH2 আর অ্যামোনিয়াম সায়ানেট NH4NCO। দুটোতেই দেখো আণবিক সংকেত কিন্তু একই। H কতগুলো আছে? 4টে আছে হাইড্রোজেন, নাইট্রোজেন আছে 2টো, আর অক্সিজেন। তাহলে এই হচ্ছে দুজনকার কমন আণবিক সংকেত। ঠিক, উপাদান মৌল সেম, কিন্তু যৌগ দুটো আলাদা। একটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট আর একটা হচ্ছে ইউরিয়া। ঠিক, নেক্সট, এই লটা কেন ইম্পর্টেন্ট, কেন আমরা পড়বো? তাহলে এই ল থেকে আমরা কম্পাউন্ডের যে কম্পোজিশনটা ফিক্সড সেটা জানতে পারি। ডিটারমাইন কেমিক্যাল ফর্মুলা আমরা এখান থেকে বার করতে পারবো। স্টোইচিওমেট্রি কী সেটা আমরা পরে জানবো। সহগগুলো আমরা এখান থেকে বুঝতে পারবো। ডিস্টিংগুইশ কম্পাউন্ডস ফ্রম মিক্সচার, মিশ্রণ থেকে আমরা কম্পাউন্ডকে আলাদা করতে পারবো এই ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। নেক্সট আসছে ল অফ মাল্টিপল প্রপোর্শন, যেটাকে বলা হচ্ছে গুণানুপাত সূত্র। এটা দিয়েছিলেন বিজ্ঞানী ডাল্টন, যার অ্যাটমিক থিওরি এসেছিল। তো প্রথমে বোঝা যাক, ধরো দুটো এলিমেন্ট রয়েছে, একটা কার্বন একটা অক্সিজেন, তারা আলাদা আলাদাভাবে দুটো যৌগ গঠন করছে, একটা কার্বন মনোক্সাইড, একটা কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বনের মাস কত? 12 গ্রাম। অক্সিজেনের কত? এখানে 16 গ্রাম। এখানে কার্বন 12, অক্সিজেনের 16। তাহলে 12 গ্রাম কার্বনকে যদি আমি ফিক্সড করে দিই উভয় পক্ষেই, তাহলে তার সাথে থাকা যে অক্সিজেন, তার যদি রেশিও বার করি, যদি এখানে এর রেশিওটা বার করি, সরি এটা 32 হবে, 16 দুগুণে 32, এদের যদি রেশিও আমরা করি তাহলে অলওয়েজ এটা কি হবে? একটা পূর্ণ সংখ্যা হবে। এই যে 1:2 এলো, কখনোই 1:1.5 বা 1:1.6 এইগুলো আসবে না। এটাই হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শনের ব্যাখ্যা। মানে দুটি মৌল আছে, দুটি বা তার অধিক মৌল যখন যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন যৌগ গঠন করছে, তখন একটা মৌলের ফিক্সড মাসের সাথে অপর মৌলটি যে যুক্ত হচ্ছে তার রেশিও একটা পূর্ণ সংখ্যায় থাকবে। ক্লিয়ার? দেখো, যখন দুটি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে একের বেশি ভিন্ন যৌগ গঠন করে, তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটির যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয় তাদের মধ্যে একটা সরল অনুপাত থাকবে। আরেকটা এক্সাম্পল আমরা দিচ্ছি, C2H6, C2H4, C2H2, ইথিন, ইথিলিন, ইথাইন। তো এখানে কার্বন কত আছে? 24 গ্রাম, হাইড্রোজেন আছে 6, এখানে 24, 4, 24, এখানে 2। তাহলে 24কে ফিক্সড যদি আমরা তিনটেতেই করে দিই, তাহলে এই যে হাইড্রোজেন তাদের রেশিও কী হবে? 6:4:2, অর্থাৎ
3:2:1, এটা একটা কি পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এটা হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন। নেক্সট, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, যেটা দিয়েছিলেন বিজ্ঞানী রিখটার। রেসিপ্রোকালের আর আছে, বিজ্ঞানীর নামেও আর আছে। প্রথমে বুঝে নি লটা। দেখো, কার্বন আছে, অক্সিজেন এবং হাইড্রোজেন আছে। এটা হচ্ছে কেমিক্যাল লাভ ট্রায়াঙ্গেল। কার্বন আর হাইড্রোজেন নিজেদের মধ্যে বিক্রিয়া করলো, কি উৎপন্ন করলো? ধরো মিথেন, CH4। তাহলে মিথেনে কার্বন কত? 12 গ্রাম, হাইড্রোজেন কত? 4 গ্রাম। তাহলে এটাকে সিম্পল রেশিওতে যদি করি, 4 3 12, 3:1। তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে 1, কার্বন কত পেলাম? 3। একইভাবে হাইড্রোজেন আর অক্সিজেন যদি বিক্রিয়া করে, কি তৈরি করবে? জল, H2O। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন, অক্সিজেন আছে 16 গ্রাম, অর্থাৎ রেশিও আসছে 1:8, আগেও দেখলাম। তাহলে হাইড্রোজেন 1, তো 1 আছে এখানে, আর কত? অক্সিজেন হচ্ছে 8। এবার বক্তব্য হচ্ছে, যদি কার্বন আর অক্সিজেন নিজেদের মধ্যে বিক্রিয়া করে, তাহলে এই 3:8 এই রেশিওতে করবে বা তার গুণিতকে করবে। বোঝা গেছে? তাহলে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করছে? ধরো কার্বন ডাই অক্সাইড, CO2। তাহলে কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32। 4 দিয়ে কাটো, 4 3 12, 4 8 32, ম্যাচ করলো, 3:8 এলো। এটাই হচ্ছে রেসিপ্রোকাল প্রপোর্শন। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, স্টেটমেন্টটা আগে একটু দেখে নিই। যদি দুটি মৌল পৃথক পৃথকভাবে একটা নির্দিষ্ট ভরে তৃতীয় মৌলের সাথে যুক্ত হয়, তবে তারা পরস্পর, মানে প্রথম দুটো মৌল পরস্পরের সঙ্গে যে ভর অনুপাতে যুক্ত হবে সেই অনুপাত হবে, অথবা তার একটা সরল গুণিতক হবে। ক্লিয়ার? সরল গুণিতক মানে কি? এখানে এক্সাম্পল এলো 3:8, এর দ্বিগুণ আসতে পারে, কোনো একটা এমন যৌগ গঠন করলো 6:16, এরকম, এগুলোকে বলা হয় সরল গুণিতক। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, কার্বন হাইড্রোজেন অক্সিজেনই আমি নিয়েছি। ওকে, কার্বন আর হাইড্রোজেন গঠন করছে ধরো মিথেন, CH4। ওকে, তাহলে কার্বন 12, হাইড্রোজেন হচ্ছে 4, তাহলে রেশিও কী হলো? 3:1। তাহলে কার্বন হচ্ছে 3 ভাগ, হাইড্রোজেন নিলাম 1 ভাগ। নেক্সট, কার্বন আর অক্সিজেনের সাথে আমরা যদি দেখি, ধরো মনে করো কার্বন ডাইঅক্সাইডের বদলে কার্বন মনোক্সাইড গঠন করলো। কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16, 4 3 12, 4 4 16, 3:4। তাহলে কার্বন 3 অলরেডি আছে, অক্সিজেন হয়ে যাচ্ছে 4 ভাগ। তাহলে এই দুটো হলো, এই দুটো হলো। এবার হাইড্রোজেন আর অক্সিজেন নিজেদের মধ্যে যদি বিক্রিয়া করে, তাহলে কি তৈরি হবে? জল। তাহলে 2 ভাগ, অক্সিজেন হচ্ছে 16, তাহলে 1:8। দেখো এই 1:8 কিন্তু এখানে কি বেরিয়েছে? 1:4 এসছে। তাহলে 1:4 এর কিন্তু দ্বিগুণ, তাই না? তাহলে এটাকেই বলা হচ্ছে সরল গুণিতক বা উপগুণিতকে থাকবে। নেক্সট আমরা যেটা দেখব, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। এটা খুবই ইজি। আয়তন, এই লটা আয়তন রিলেটেড, ভলিউম রিলেটেড, এবং ভলিউম টেম্পারেচার এবং প্রেশারের উপর ডিপেন্ড করে। তাই টেম্পারেচার এবং প্রেশারকে কিন্তু ফিক্সড করে নিতে হবে। ধরো A এবং B এই দুজনই হচ্ছে কি? গ্যাস। এরা বিক্রিয়া করে উৎপন্ন করছে সিও উৎপন্ন হচ্ছে গ্যাস। তাহলে যদি ফিক্সড টেম্পারেচার এবং প্রেশারে এই রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হয়, তাহলে তাদের যে আয়তনের অনুপাত সেটা হবে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে হবে। বোঝা গেল? একটা এক্সাম্পল দিই। ধরো হাইড্রোজেন গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস, সবই গ্যাস, উৎপন্ন করছে HCl বাষ্প, 2HCl। তাহলে দেখো এখানে 1 আয়তন হাইড্রোজেন, 1 আয়তন ক্লোরিন বিক্রিয়া করে 2 আয়তন হাইড্রোক্লোরিক গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে বাষ্প সেটা তৈরি করছে। তাহলে এদের মধ্যে আয়তনের যে রেশিও কি আসছে? 1:1:2। এটা একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এটাই হচ্ছে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। এছাড়া হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো গ্যাসে তড়িৎ স্ফুলিঙ্গ করলে আমরা জলীয় বাষ্প পাবো H2O। ঠিক
2H2 প্লাস O2 সমান 2H2। তাহলে এই যে ভলিউমের রেশিও সেটা কি আসছে 2:1:2, 2:1:2 হচ্ছে ভলিউমের রেশিও। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা স্টয়চিওমেট্রি এবং লিমিটিং রিএজেন্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।